শুরু করছি ভূতের গল্প। এপিসোড ৩। রানীর বাড়িতে ভূতের গল্প, অভিশাপের নকশা। ঐতিহাসিক গবেষক অর্ণব এবং তার শিল্পী স্ত্রী সায়নী কলকাতার অদূরে সেই কুখ্যাত রায়পুর রাজবাড়িতে এসেছে, যা ১৫০ বছর আগে এক রহস্যময় আত্মহত্যাকারী রানীর নামে রানীর বাড়ি হিসেবে পরিচিত। এটি ছিল শরৎকালের শেষ দিক। আকাশ ছিল মেঘলা আর পরিবেশ ছিল অস্বাভাবিক শীতল। তাদের গাড়ি যখন শ্যাওলাধরা লোহার ফটক পেরিয়ে ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করল, সায়নী অনুভব করল এক তীব্র বিষণ্ণতা এবং প্রাচীনত্বের ভার। বাড়ির রক্ষক বৃদ্ধ গোপাল মালী, এক নীরব শুকনো মুখের লোক, তাদের অভ্যর্থনা জানায়। মালী তাদের একটা মাত্র সতর্কবার্তা যায়: সন্ধ্যা নামলে কেউ রানীর শয়নকক্ষের দিকে যাবেন না এবং বিশেষ করে তার দরজার নকশাটা দেখবেন না। রানী শান্তি চান। অর্ণব, যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক মানুষ, হেসে উড়িয়ে দিল এই সতর্কতাকে, কিন্তু সায়নীর শিল্পী মন সেই নিষিদ্ধ কক্ষ এবং তার নকশার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করল। রাতে খাবার পর যখন অর্ণব তার গবেষণাপত্রে মনোনিবেশ করল, সায়নী চুপি চুপি করিডর ধরে দক্ষিণ দিকের সেই তালাবদ্ধ কক্ষের সামনে চলে এলো। কাঠের দরজায় খোদাই করা সেই চাকরাকার নকশাটি দেখে তার মনে হলো এটি কেবল অলংকার নয়, কোনো প্রাচীন তান্ত্রিক বা অভিসম্পাতের চিহ্ন। নকশার কেন্দ্রে থাকা বন্ধ চোখের নারী মূর্তিটিকে দেখে তার মনে হলো যেন সে তাকেই দেখছে। সায়নী যখন নকশার ছবি তুলছিল, তখনই দরজার ওপার থেকে ভেসে এলো এক অস্পষ্ট দম বন্ধ করা কান্নার শব্দ। সেই শীতল নীরবতার মধ্যে সেই কান্না শুনে সায়নীর বুক কেঁপে উঠল। সে দ্রুত নিজের ঘরে ফিরে এলো, কিন্তু তার ফোনের গ্যালারিতে সেই নকশার ছবিটা যেন এক অজানা বিপদের সংকেত দিচ্ছিল। তারা যে ঘরে ছিল তার ঠিক ওপরেই ছিল রানীর কক্ষ। রাত তখন প্রায় ২টো। বাইরে ঝিরঝিরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু নিস্তব্ধতা আরও গাঢ়। অর্ণব ঘুমিয়ে গেল, সায়নীর চোখে ঘুম নেই। সে অনুভব করল তার পিঠের উপর দিয়ে যেন বরফের মতো ঠান্ডা এক স্পর্শ নেমে গেল। সে আতঙ্কিত হয়ে পেছনে ফিরল, কিন্তু কেউ নেই। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা মনের ভুল, কিন্তু ঠিক তখনই তাদের কাচের জানালায় স্পষ্ট হয়ে উঠল এক লম্বা অস্পষ্ট কালো ছায়া। ছায়াটি নড়ছে না, যেন স্থির দৃষ্টিতে ঘরের ভেতরে তাদের দিকে তাকিয়ে আছে। সায়নী চিৎকার করে অর্ণবকে জাগালো, কিন্তু অর্ণবের চোখ খোলার আগেই ছায়াটি মিলিয়ে গেল। অর্ণব তাকে বকাবকি করে আবার ঘুমিয়ে পড়ল। এবার শব্দটা এলো ছাদের ওপরের পরিত্যক্ত কক্ষ থেকে। ঠিক যেন কেউ লম্বা ধারালো নখ দিয়ে মেঝেতে আঁচড় কাটছে। শব্দটা তাদের ঘরের ঠিক ওপরে এসে থামল, এবং তারপর একটা তীব্র ভারী দীর্ঘশ্বাস ছাদ ভেদ করে ঘরের মধ্যে মিশে গেল। সায়নীর শরীর অবশ হয়ে গেল। সে যখন জলপান করতে গেল, ঠিক তখনই তার কানের কাছে এক ঠান্ডা বাতাসের ঝলকানি সহকারে কেউ যেন ফিসফিস করে ডাকল, কমলা। কমলা? এটা তো সেই রানীর নাম। এই নাম তো সায়নী কখনো শোনেনি। আতঙ্ক তার শিরায় শিরায় ছড়িয়ে গেল। এই প্রথম অর্ণবের যুক্তিবাদী মনও টলে গেল যখন সে দেখল তার স্ত্রীর চোখে এক চরম কাঁপানো ভয়। সায়নী আর এক মুহূর্ত অপেক্ষা না করে অর্ণবকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে আনার চেষ্টা করল। তারা যখন করিডোর দিয়ে দৌড়াচ্ছে, তখন পুরো রাজবাড়ি যেন জেগে উঠল। হঠাৎ সব বৈদ্যুতিক আলো নিভে গেল। চারপাশে কেবল নিকষ কালো অন্ধকার। তারা শুনতে পেল এবার শুধু ফিসফিসানি নয়, বহু দূর থেকে ভেসে আসছে একদল মানুষের চাপা কান্না আর গোঙানির শব্দ। আর সেই শব্দের সঙ্গে মিশে গেল পায়েলের মৃদু রুনুঝুনু শব্দ, যা ধীর গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। অর্ণব টর্চ জ্বালিয়ে দেখল বৃদ্ধ গোপাল মালী করিডোরের শেষে দাঁড়িয়ে আছে, এবং তার মুখে একটা অশুভ হাসি। মালী চাপা সারে বলল, তোমরা ওর নকশা দেখেছ, এবার যেতে পারবে না। আতঙ্কিত হয়ে তারা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। তারা দেখল সিঁড়ির ধাপে ধাপে রক্তের তাজা ছাপ। ছাপগুলো একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, সেই দক্ষিণের নিষিদ্ধ কক্ষের দিকে। তারা বাধ্য হয়ে সেই রক্তের পথ অনুসরণ করল। অবশেষে যখন তারা সেই কক্ষের সামনে পৌঁছল, দেখল তালাবদ্ধ দরজাটি এখন খোলা। ভেতরের গাঢ় অন্ধকার যেন তাদের গ্রাস করার জন্য হাঁ করে আছে।
অর্ণব আর সায়নী দুজনেই যেন কোনো অদৃশ্য শক্তির টানে সেই কক্ষের ভেতরে প্রবেশ করল। ঘরের মাঝখানে ছিল একটা বিশাল 4 পোস্টার যুক্ত সাহকী বিছানা। বিছানার ওপর সাদা চাদর পড়ে আছে, কিন্তু ঠিক তার মাঝখানে শুয়ে আছে একটা নারী। তার পরনে মসলিনের সাদা পোশাক, চুলগুলো খোলা এবং ভেজা। সে চোখ বন্ধ করে শুয়ে আছে এবং তার হাতে ধরা একটা পুরনো রজনীগন্ধার মালা, যার তীব্র মিষ্টি গন্ধ পুরো ঘর জুড়ে ছড়িয়ে আছে। নারীটির মুখমণ্ডল এতটাই সুন্দর ছিল যে এক পলকের জন্য সায়নী তার ভয়ে ভুলে গেল। কিন্তু হঠাৎ নারীটি ধীরে ধীরে তার চোখ খুলল। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, মণিশূন্য। সে তার লম্বা সরু আঙ্গুল দিয়ে সায়নীকে ইশারা করে কাছে ডাকল। রানীর মুখ থেকে তখন এক তীব্র হিসির শব্দ বের হলো। আমার নকশা তুমি কেন দেখেছ? এখন তুমি আমার সঙ্গী হবে। সায়নী ভয়ে কাঠ। অর্ণব চিৎকার করে সায়নীকে টেনে বাইরে আনার চেষ্টা করলো, কিন্তু সে যেন অদৃশ্য শিকলে বাঁধা। রানী এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার পায়ের পায়েল বাজতে শুরু করলো দ্রুত গতিতে। সে এগিয়ে আসতে লাগলো অর্ণব আর সায়নীর দিকে। ঠিক সেই মুহূর্তে অর্ণব পকেট থেকে তার গবেষণার প্রাচীন তামার কয়েনটা বের করে রানীর দিকে ছুঁড়ে মারল। কয়েনটি রানীর দেহের ওপর দিয়ে গেল বটে, কিন্তু সেটি দরজার নকশার ঠিক কেন্দ্রে গিয়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে নকশাটি থেকে নীল রঙের তীব্র আলো বেরিয়ে এলো এবং রানী যেন যন্ত্রণায় চিৎকার করে উঠল। পুরো ঘর তখন কাঁপতে শুরু করলো। অর্ণব সেই সুযোগে সায়নীকে টেনে বাইরে নিয়ে এলো এবং তারা প্রাণপণে দৌড়াতে শুরু করলো। যখন তারা রাজবাড়ির ফটক পেরোচ্ছে, তারা দেখলো গোপাল মালী তখনও দাঁড়িয়ে, কিন্তু এখন তার চোখে ভয়, সে অশুভ হাসি নেই। মালী ফিসফিস করে বলল, চলে যাও, ওই নকশা এখন বন্ধ। তারা পিছনে আর ফিরে তাকালো না। পরে তারা জানতে পারে রানীর আত্মহত্যার কারণ ছিল এক তান্ত্রিকের অভিশাপ, যা ওই নকশার মাধ্যমেই বাড়ির মধ্যে বদ্ধ ছিল। সেই দিন থেকে অর্ণব আর সায়নী দুজনেই বুঝেছিল এমন কিছু রহস্য থাকে যা যুক্তির ঊর্ধ্বে। রানীর বাড়ির অভিশাপ তাদের জীবনে এক গভীর শীতল ছাপ রেখে গেল, যা তারা কোনোদিন ভুলতে পারেনি।